আসসালামু আলাইকুম। পিটিওর সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলো। তো আজকে আমরা আলো রিলেটেড যে টপিকস গুলো আছে লাইক আলোর প্রতিফলন, প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ এবং দৃষ্টি সহায়ক যন্ত্র, এই টপিক গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো প্রথমে দেখি যে এই রিলেটেড কি কোশ্চেন বিসিএস পরীক্ষায় আসছে। দেখো 41তম তো একটা কোশ্চেন ছিল যে আলোকবর্ষ ব্যবহার করে কি মাপা যায়। এরপর 37তমতে ছিল যে আকাশে রংধনু সৃষ্টির কারণ কি। আহ, কোন রং দূর থেকে দেখা যায়, এটা ছিল 36তমতে। অপটিক্যাল ফাইবার। এরপর ছিল কোন আলোক তরঙ্গ মানব চোখ দেখতে পায়। আর 10তমতে একটা কোশ্চেন ছিল যে মৌলিক বর্ণ কতটি। এরপর 31তমতে ছিল যে রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়, চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন, আর যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে, এটা ছিল 20তম বিসিএস এ। এরপর আকাশ নীল দেখায় কেন, প্রজেক্টরে কোন লেন্স ব্যবহার করা হয়। তার মানে দেখা যাচ্ছে যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, এরপরে তোমার দৃষ্টি সহায়ক যন্ত্র, লেন্স, এগুলা থেকে কিন্তু পূর্ববর্তী বিশেষ পরীক্ষায় কোশ্চেন ছিল। তো চলো দেখি যে আলো কি জিনিস। আলো এক প্রকার শক্তি, এবং আলো এটা যখন আমাদের চোখে এসে ঢোকে তখন আমরা একটা বস্তু দেখতে পাই। আর আলোর গতি এটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বা 1,86,000 মাইল। তো আলো এটা আসলে তরঙ্গ নাকি কণা, এটা নিয়ে একসময় অনেক গবেষণা হয়েছে যে আলো আসলে কি, আমরা যে আলোকে একটা শক্তি বলতেছি এই জিনিসটা আসলে কি। তো আসলে পরবর্তীতে দেখা গেছে যে আলো আসলে দুই ধরনেরই অ্যাটিটিউড করে বা আচরণ করে, কখনো তরঙ্গের মতো আচরণ করে, আবার কখনো কণার মতো আচরণ করে। এবং আলো যে জিনিসগুলা ঘটায়, একটা হলো প্রতিফলন এবং প্রতিসরণ, এই দুইটা আমাদের কাছে মোটামুটি একটু কমন। এছাড়াও ব্যতিচার, সমবর্তন এবং অপবর্তন ঘটায়। তো আলো কি, এটা নিয়ে 4টা থিওরি আছে। তো প্রথম যে তত্ত্ব বা থিওরি, এটাকে আমরা বলি কণা তত্ত্ব। এটা আইজাক নিউটন 1672 সালে এই থিওরি প্রদান করেন। উনি কণা তত্ত্বে যেটা বলেন যে আলো এটা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বের হয়। তো এইটা, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো এসে যখন আমাদের চোখে পড়ে তখন আমরা একটা বস্তুকে দেখি। আর বিভিন্ন যে কালার, এক একটা যে রং, বিভিন্ন যে রং, এই রঙের কারণ হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর সাইজ। সাইজের উপর যেটা ছোট সেটা এক কালার, তার চেয়ে বড় হলে আরেক কালার। এভাবে এটার সাইজের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন বর্ণ দেখতে পাই। যখন যে সাইজের কণা আমাদের চোখে এসে পড়ে তখন আমরা সেই বর্ণ দেখতে পাই। তো এই তত্ত্ব দিয়ে আলোর ঋজুগতি, প্রতিফলন, প্রতিসরণ এগুলা ব্যাখ্যা করা যায়। কিন্তু এই ব্যতিচার, সমবর্তন, বিচ্ছুরণ এগুলা নিউটন ব্যাখ্যা করতে পারে নাই। এরপরের তত্ত্বটা সেটা হলো তরঙ্গ তত্ত্ব। এই তরঙ্গ তত্ত্ব দিয়েছে হাইগেন 1678 সালে। তো এই তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোর বিচ্ছুরণ, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন এগুলা ব্যাখ্যা করা গেলেও আলোর তড়িৎ ক্রিয়াটা এইটা দিয়ে ব্যাখ্যা করা যায় নাই। তো তরঙ্গ তত্ত্বে উনি যেটা করে হাইগেন, সে একটা কাল্পনিক মাধ্যমের কথা চিন্তা করেন, যেটাকে উনি নাম দেন ইথার। ইথার উনি ধারণা করেন ইথার এটা একটা কাল্পনিক মাধ্যম এবং এইটা দিয়েই আলো পাস হয়। তো এই জায়গাতে যেটা হয় যে এটা যেহেতু তরঙ্গ আকারে যায়, তরঙ্গ আকারে, তো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিভিন্ন বর্ণের সৃষ্টি হয়। তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে একরকম, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে আরেক রকম বর্ণ আমরা দেখতে পাই। এরপর ছিল ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বক তরঙ্গ। সে 1864 সালে এই তড়িৎ চৌম্বক তত্ত্ব দেন। উনি বলেন যে গতিশীল চৌম্বক ও তড়িৎ ক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটে। আর এই দ্রুত পরিবর্তনের সময় যেটা হয় যে এখান থেকে দৃশ্যমান ও অদৃশ্য কিছু বিকিরণের উদ্ভব ঘটে। হ্যাঁ, কিছু বিকিরণ ঘটে। তো যেগুলা দৃশ্যমান এগুলো আমরা দেখি, যেগুলো অদৃশ্য এগুলো আমরা দেখি না। এরপরে কোয়ান্টাম তত্ত্ব, এটা প্রথম প্রকাশ করে ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে। এবং এই কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ওই তরঙ্গ তত্ত্বের যে একটা ব্যাপার ছিল যে ফটো তড়িৎ ক্রিয়া বা আলো তড়িৎ তড়িৎ ক্রিয়া, এটাকে ব্যাখ্যা করা যায় নাই, কিন্তু কোয়ান্টাম তত্ত্ব দিয়ে এই জিনিসটাও ব্যাখ্যা করা গেছে। কোয়ান্টাম তত্ত্বটা কি, এখানে বলা হয়েছে যে আলো আসলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে না বের হয়ে সে একটা শক্তির প্যাকেট আকারে বের হয়। শক্তি, এবং এই বিভিন্ন শক্তির মানের জন্য আমরা বিভিন্ন কালার দেখি। প্রত্যেকটার জন্য এক একটা তোমার এক একটা কালারের জন্য এক একটা সর্বনিম্ন শক্তি আছে। তো এই শক্তির কারণে আমরা তোমার বিভিন্ন কালার দেখি।
এবং এইটা দিয়ে এই ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করা যায়। ফটোতড়িৎ ক্রিয়া হচ্ছে কোনো ধাতুর উপরে যদি লাইট ফেলা হয়, এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। তো এইটা এই কোয়ান্টাম তত্ত্ব দিয়ে এই ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করা যায়, যেটা তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়নি। তো এইটা প্রথম প্রমাণ করেন আইনস্টাইন 1905 সালে। তো এইটার কারণে আইনস্টাইন 1911 সালে সে নোবেল পুরস্কার পায়। আচ্ছা, এখন দেখো তড়িৎচুম্বক প্রণালী। এটা হচ্ছে যে তোমার আমরা যেটা বললাম যে ইলেকট্রনের মধ্যে শক্তি থাকে এবং এই শক্তি বিকিরিত হয়। যখন এই বিকিরিত শক্তি আমরা আমাদের চোখে এসে পড়ে বিভিন্ন তরঙ্গ আকারে, তখন আমরা বস্তুগুলাকে দেখি। তো এই যে শক্তি বিকিরণ যে তরঙ্গ আকারে ঘটে, এই তরঙ্গকে বলা হয় তাড়িৎচুম্বক তরঙ্গ। এবং বলছিলাম যে এটা কিছু দৃশ্যমান এবং কিছু অদৃশ্য। তো দেখার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ রেঞ্জ আছে, যে রেঞ্জের মধ্যে তরঙ্গ যদি থাকে বা তরঙ্গ দৈর্ঘ্য যদি সেই রেঞ্জের মধ্যে হয়, তাহলে আমরা ওই বস্তুটা দেখি বা দেখি না। এবং তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্সের কারণে কি হয়, আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পাই। যেমন দেখো এখানে যখন তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, যে এখান থেকে যদি এই পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য হয়, এটা এখানে অনেক বেশি, আবার এখানে অনেক কম। তো যেখানে কম সেটার জন্য একরকমের কালার, যেমন সবচাইতে কম তরঙ্গ দৈর্ঘ্য হলো ভায়োলেট বা বেগুনি কালারের, এবং সবচাইতে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হলো লাল বা রেড। তো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের জন্য আমরা বিভিন্ন কালার দেখি। আর তড়িৎ চৌম্বক তরঙ্গের কিছু উদাহরণ হচ্ছে যেমন গামা রশ্মি, এক্স রে, এরপরে তোমার ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি, বেতার তরঙ্গ, এগুলো হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গের বিভিন্ন রশ্মি। এবং এর মধ্যে কিছু আমরা দেখি, কিছু দেখি না। যেমন এখান থেকে দৃশ্যমান, যেটা দৃশ্যমান এইটা আমরা দেখি, কিন্তু এই যে গামা রশ্মি, এক্স রে, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে, এগুলো কিন্তু দেখা যায় না। এবং এই সবগুলা রশ্মির শূন্য মাধ্যমে বেগ সমান। তবে ব্যাক সমান হলেও ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্স হলো তরঙ্গ দৈর্ঘ্যে, এক একটার তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম। এবং এই তাড়িৎচুম্বক তরঙ্গের একক হচ্ছে অ্যাংস্ট্রম। তো দেখো এখানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য দেখানো আছে, যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কেমন। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা রে। দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো খুব কম। এরপরে আছে এক্স রে, আল্ট্রাভায়োলেট রে। এরপরে একটা প্রশ্ন আছে ভিজিবল লাইট। দেখো তরঙ্গ দৈর্ঘ্য যদি এর মাঝখানে থাকে, সেই ক্ষেত্রে শুধু সেই লাইট গুলাকে আমরা দেখি। এবং এইটার মাঝখানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা বিভিন্ন কালার বুঝতে পারি। এরপরে আছে ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এগুলা এই ভিজিবল লাইটের চাইতেও এদের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। তো এগুলা সম্পর্কে আমরা একটু জানি। যেমন গামা রশ্মি, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সীমা হচ্ছে 10⁻⁻15 থেকে 10⁻11 মিটার। এটা হলো সবচেয়ে কম, সবচেয়ে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। পারমাণবিক বিস্ফোরণের ফলে এই তেজস্ক্রিয় গামা রশ্মি উৎপন্ন হয়। এবং গামা রশ্মি মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর। তো যদি পরীক্ষায় থাকে যে সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটা মানুষের জন্য, তাহলে কি হবে? গামা রশ্মি। এরপর আসে এক্স রে। এক্স রে হলো গামা রশ্মির পরেই। এটা 10⁻11 থেকে 10⁻8 মিটার এটার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা। এবং এটা টেলিভিশন থেকে বের হয়। এটাও মানুষের জন্য ক্ষতিকর। এবং আমরা জানি এক্স রে কি কাজে ব্যবহার করা হয়? আমাদের দেহের অভ্যন্তরের ছবি তোলার জন্য, তাই না? যে হাড় ভেঙে গেছে কিনা বা কোনো জয়েন্টের প্রবলেম আছে কিনা। এরপর আছে ইউভি রে বা অতি বেগুনি রশ্মি, যেটাকে আমরা আল্ট্রাভায়োলেট রেও বলি। এইটার তরঙ্গ সীমা হচ্ছে 10⁻8 থেকে 3.7 ইন্টু 10⁻11 মিটার পর্যন্ত। তো আল্ট্রাভায়োলেট রে এটা ত্বকে ভিটামিন ডি উৎপাদনে ব্যবহার করা হয় এবং বিভিন্ন কিছু জীবাণু মুক্ত করার কাজে ইউভি রে ব্যবহার করা হয়। এরপরে আছে দৃশ্যমান আলো। এই যে দেখো 3.8 ইন্টু 10⁻7 থেকে 7 ইন্টু 10⁻7, এই রেঞ্জের তরঙ্গ যেগুলা, এই তরঙ্গগুলাই শুধু আমরা দেখতে পাই। হ্যাঁ, এগুলাই আমরা, এই তরঙ্গ দৈর্ঘ্যটাই আমরা শুধু আমাদের চোখে দেখতে পাই। এরপর আছে অবলোহিত রশ্মি বা এটাকে আমরা ইনফ্রারেড রে বলি, ইনফ্রারেড রে। তো এটা ওই যে দেখবা যে আমাদের যে রিমোট কন্ট্রোল, এই রিমোটের মধ্যে এই ইনফ্রারেড রেটা ইউজ করা হয়। তো এটা আবিষ্কার করে 1800 সালে উইলিয়াম হার্শেল। এবং এটার তরঙ্গ সীমা হচ্ছে 10 ইন্টু 10⁻7 থেকে 10⁻³ মিটার পর্যন্ত। এরপর আছে মাইক্রোওয়েভ। এটার তরঙ্গ দৈর্ঘ্য সীমা হচ্ছে 10⁻³ থেকে 1 মিটার। এবং এটা রাডার, টেলিভিশন ও মোবাইলে ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ। এবং আমরা মাইক্রোওয়েভ ওভেন চিনি। তোমরা জানো কিনা জানি না যে এই মাইক্রোওয়েভ ওভেন যেটা, এটার আবিষ্কার কিন্তু খুব মজার। সে ওয়েব নিয়ে গবেষণা করতেছিল। তো তার পকেটে চকলেট ছিল। তো সে এই ওয়েবের সামনে দিয়ে অনেকবার আসা যাওয়া করছে। তো পরে সে চকলেট খাওয়ার জন্য যখন বের করছে, দেখে যে চকলেট গলে গেছে। তো তখন উনি খেয়াল করে নাই
কিন্তু পরবর্তীতে উনার মাথায় এটা ঘুরতেছে যে আমার পকেটে চকলেট গললো কেন? তখন গিয়ে উনি বের করে যে একটা ওয়েভ, যে ওয়েভের কারণে যে হিট উৎপন্ন হয়, যে খাবার গরম হয়, এই থেকে কিন্তু মাইক্রোওয়েভ উৎপন্ন করা হয় বা প্রডিউস করা হয়। এরপর আসে বেতার তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্যের সীমা এটা হচ্ছে যে 10⁻³ থেকে 10⁻⁵, এবং এটা হলো সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য, সবচেয়ে বড়। হ্যাঁ, তাহলে সবচেয়ে ছোট হলো কোনটা? সবচেয়ে ছোট হলো গামা, আর সবচেয়ে বড় হলো বেতার। আচ্ছা দেখো, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য। তো এখানে একটা কথা বলছে, এটা মনে রাখবা, যেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য যত কম, কম্পাঙ্ক তত বেশি। আচ্ছা, কম্পাঙ্ক কি জিনিস? কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। তো এটার ক্ষেত্রে আমি যদি এখানে একটা মাঝখানে একটা লাইন ড্র করি, তাহলে এইখান থেকে যদি আমরা শুরু করি যে এটা ঘুরে আবার এই পয়েন্টে আসছে, এটাকে আমরা বলি একটা পূর্ণ স্পন্দন, এখান থেকে এই পর্যন্ত। আর একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তাহলে দেখো, এইটার তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত, এবং এইখানে এটার তরঙ্গ দৈর্ঘ্য দেখি কতটুকু, এটা এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, এটার তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি। তাইলে তুমি একটু চিন্তা করো তো, কম্পাঙ্ক হচ্ছে এই যে কতগুলা, এই যে এরকম আঁকা বাঁকা কতগুলা আছে, তুমি চিন্তা করো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার আঁকা বাঁকা কি বা কম্পাঙ্ক কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম, যেমন এটা কম, এখান থেকে যদি তুমি শুরু করো এটা ঘুরে এই পর্যন্ত, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো তাহলে দেখো, তার তরঙ্গ দৈর্ঘ্য কম, এই জন্য এটা কি কম্পাঙ্ক বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি হবে। আর অতিবেগুনি রশ্মি যেটা ইউভি রে, এই ইউভি রের কিছু ক্ষতিকর প্রভাব আছে, যেমন এটা ত্বকে ক্যান্সার উৎপন্ন করে, চোখে ছানি ফেলে এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আচ্ছা, এবার আসো বেনিয়া সহ কলা। এটা আমরা সবাই জানি তাই না, যে রংধনুর 7টা রং, যেটাকে আমরা কি বলি? বেনিয়া সহ কলা বলি, তাই না? তো এখানে বেতে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে বেগুনি এবং সবার শেষে লাল। তো এখানে আমাদের মনে রাখতে হবে যেটা, সেটা হলো যে এগুলার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেটেড। তো সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই লালের। লালের হলো 625 থেকে 740, হলো সবচেয়ে বড়। আর বেগুনি হলো সবচেয়ে কম। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 440 ন্যানোমিটার। হ্যাঁ, এরকম প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এক একটা কালার উৎপন্ন হয় এবং সেই কালারটা আমরা দেখি। আচ্ছা দেখো, লেজার। লেজার 1960 সালে আবিষ্কার করে, এটা আবিষ্কার করে থিওডর হ্যারন নামে একজন। এবং এই লেজারের পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এবং লেজার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন সূক্ষ্ম অস্ত্রোপচার বা অপারেশনের কাজে লেজার ইউজ করা হয়, এবং পানির নিচে যোগাযোগের ক্ষেত্রে লেজার ইউজ করা হয়। দেখো আলোর প্রতিফলন, যে আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে পাস করে, তো এটার মাঝখানে যদি কোনো জায়গায় বাধা পায়, তো দেখা যায় যে আলো আবার প্রথম মাধ্যমে কিছু ফিরে আসে, ব্যাক করে। তুমি একটা আয়নার সামনে গিয়ে টর্চ লাইট মারো, দেখবা যে তোমার পিছনের ওয়ালেও এই আলোটার একটা ছায়া পড়ছে বা এই আলোটা রিফ্লেক্ট হয়ে চলে আসছে। এইটাকে আমরা বলি আলোর প্রতিফলন। যে সে যদি কোনো তলে বাধা পায় এবং বাধা পেয়ে যদি সে আগের মাধ্যমে ফিরে আসে, তাকে আমরা বলি আলোর প্রতিফলন। তো এখানে একটা জিনিস একটু দেখে রাখো, সেটা হলো যে রশ্মিটা তুমি ফেললা, এটা মনে করো যে তল, বা এটা হলো তোমার যে আহ যে তলে বাধা পেয়েছে, এটা হলো সেই তল। মনে করো এটা একটা আয়না। তো যে রেখাটা আসে, যে রেখাটা এসে পড়ে বা যে আলোটা এসে পড়ে, এটাকে আমরা বলি ইনসিডেন্ট রে। এবং যেটা রিফ্লেক্ট হয়ে চলে যায়, সেটাকে আমরা বলি রিফ্লেক্টেড রে। এইটা নরমালের সাথে দুইটা কোণ উৎপন্ন করে। তো এই ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি বলি আমরা বাংলায়, এইটা এই নরমালের সাথে যে কোণ উৎপন্ন করে, এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এবং এই রিফ্লেক্টেড রে যে কোণ উৎপন্ন করে, এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর যে পৃষ্ঠ থেকে আলোক রশ্মি বাধা পেয়ে চলে আসে, সেই পৃষ্ঠকে আমরা বলি প্রতিফলক পৃষ্ঠ। তা আলোর প্রতিফলন দুইটা সূত্র মেনে চলে। একটা সূত্র হচ্ছে যে আপতন রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত বিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। তার মানে দেখো, এখানে এই যে আপতন, একটা হলো আপতিত রশ্মি, মানে আলো যেটা তুমি ফেলছো, এটা মনে করো মিররের উপর তুমি টর্চ লাইট মারলা, তো তোমার টর্চ লাইট থেকে যে আলোটা বের হয়েছে, এটাকে আমরা বলি ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি, বাংলায় বলি আপতিত রশ্মি, যেটা আপতিত হয়েছে। এবং যেটা যে বিন্দুতে পড়লো, সেটাকে আমরা বলি আপতন বিন্দু। আপতন, এটা হলো আপতন বিন্দু। আর এইখানে রিফ্লেক্ট হয়ে যে লাইনটা চলে গেল, সেটাকে আমরা বলি রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি।
প্রতিফলিত রশ্মি বলি। তো বলছে এই আপতিত রশ্মি আপাতন বিন্দুতে এই যে একটা লম্ব ড্র করছি আমরা, লম্ব দেখছো, এই যে নরমাল ড্র করছে, এই যে এই লাইনটা, ড্যাশ ড্যাশ লাইনটা, এই লম্ব এবং প্রতিফলিত রশ্মি তারা একই সমতলে থাকে, দেখো একই সমতলে আছে। এবং এখানে আরেকটা জিনিস, যেটা আপতন কোণ আর প্রতিফলন কোণ, দেখো এই আপতিত রশ্মি এই নরমালের সাথে বা লম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে আমরা বলি আই, যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর এই প্রতিফলিত রশ্মি যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা বলি আর বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই আই আর আর এইটা সবসময় সমান হবে, আই আর আর এই দুইটা কোণ সবসময় সমান হবে, এই দুইটা সূত্র আলোর প্রতিফলন মেনে চলে। এরপর আছে দর্পণ। দর্পণ সময় চিহ্ন আয়না। তো আয়নাতে কি হয়, নিয়মিত প্রতিফলন ঘটে। তুমি যখনই সামনে যাও তোমার তোমার থেকে যে লাইট গুলা বের হয় এগুলো গিয়ে আবার ব্যাক করে, এই কারণে তুমি কি করো, যে তুমি আয়নাতে দেখতে পারো। তো দর্পণ নরমালি কাচের তৈরি হয় এবং অন্যদিকে ধাতুর প্রলেপ দেওয়া থাকে। দেখবা যে আয়নার পিছনে একটা প্রলেপ দেওয়া থাকে, এই প্রলেপ দেওয়াকে আমরা বলি সিলভারিং বা পাড়া লাগানো। নরমালি এটা রূপা বা মার্কারি দিয়ে করা হয়। আর দর্পণ নরমালি তিন রকমের, একটা হলো প্লেন মিরর বা সমতল দর্পণ বলি আমরা, আরেকটা হলো কনকেভ বা অবতল, আরেকটা হলো কনভেক্স বা উত্তল দর্পণ। তাহলে দর্পণ তিন প্রকার, একটা হলো সমতল, অবতল এবং উত্তল। তো সমতল দর্পণ যেটা নরমালি যে আয়নাতে আমরা আমাদের চেহারা দেখি সেটা হলো সমতল দর্পণ, দেখছো এটা একদম স্ট্রেট থাকে, তাই না, এরকম স্ট্রেট। তো এটাকে আমরা সমতল দর্পণ বলি। এবং সমতল দর্পণের যতটুক সামনে তুমি দাঁড়াবা ততটুক পিছনে, এখান থেকে যতটুক ঠিক ততটুক পিছনে তোমার বিম্ব বা ইমেজ দেখা যাবে। এবং আহ সমতল দর্পণে তোমার পুরা বডি যদি তুমি দেখতে চাও, শাস্তে গিয়ে যদি তুমি তোমার পুরা বডি দেখতে চাও, তাহলে তোমার হাইটের মিনিমাম অর্ধেক হাইটের আয়না লাগবে। তোমার হাইটের যদি অর্ধেক হয় তাহলেই তুমি পুরা তোমার ইমেজটাকে দেখতে পারবা। আর উত্তল দর্পণে বাইরের দিকে রিফ্লেক্ট হয়, হ্যাঁ, এই যে বাইরের সাইডটা, এই সাইডটাতে লাইট রিফ্লেক্ট হয়। তো এইখানে যেটা দেখো, এই যে এটা হলো অবজেক্ট, এটা যদি উত্তল দর্পণের সামনে রাখো তো এটার বিম্বটা গঠিত হয় এটার চাইতে কি ছোট। আর অবতল দর্পণে হচ্ছে তোমার ভিতরের সাইডে লাইট রিফ্লেক্ট হয়। তো সরল পেরিস্কোপ, যেটা পেরিস্কোপ এটা ব্যবহার করা হয় নরমালি সাবমেরিনে তোমার এই পানির নিচ থেকে, সাবমেরিন তো পানির নিচ দিয়ে চলে, তো পানির নিচ থেকে যদি উপরের কিছু দেখতে চায় তো এই পেরিস্কোপের সাহায্যে দেখে। এটা সরল তোমার সমতল দর্পণ, যেটা সেই সমতল দর্পণ দিয়ে বা মিরর দিয়ে তৈরি করা হয়। এটা প্রতিফলন ও ব্যতিচার নীতির উপর ভিত্তি করে করা হয়েছে। এই যে আমরা যে প্রতিফলন দেখলাম যে ফিরে আসে, এই সিমিলার প্রসেসে এই পেরিস্কোপটা বানানো হয়। যে এইখানে আলো যখন ঢুকে সে এখানে এখানে বাধা পায়, এখানে রিফ্লেক্ট হয়ে এখানে হয়তো লাগে, এইখান থেকে এখানে এইভাবে তোমার চোখে এসে পড়ে। এটা হলো সরল পেরিস্কোপ। আচ্ছা, এরপর আসলে বিম্ব বা ইমেজ। যে আয়নার সামনে তুমি দাঁড়াইলা, তোমার একটা ইমেজ আয়নার ভিতরে দেখা যায়, এইটাকে আমরা বলি বিম্ব, যে আয়নার ভিতরে দেখা যায়। অথবা যেটা হয়, এটা দুই রকমের হয়, একটা হলো সৎ বিম্ব আর একটা হলো অসৎ বিম্ব। সৎ বিম্ব হলো যে বাস্তবিকই যদি কোনো বিম্ব ক্রিয়েট হয়, যেমন মনে করো তুমি এখানে একটা মোমবাতি রাখলা এবং এটার সামনে উত্তল বা অবতল লেন্স রাখলা। তো দেখবা যে এইটার পিছনে যদি তুমি সাদা রঙের কোনো বোর্ড রাখো তাহলে দেখবা সেইখানে এই লাইটের বা এই ক্যান্ডেলের একটা ইমেজ দেখা যাচ্ছে, এবং যেটা উল্টা। দেখো এটা কিন্তু আসলে উল্টা, এই সাইডের এটা, হ্যাঁ, ওটা উল্টা একটা ইমেজ ক্রিয়েট হয়েছে। এইটা কিন্তু দেখো বাস্তবিকই কিন্তু এইটা ক্রিয়েট হয়েছে, এরকম না যে অবাস্তব কিছু, বাস্তবিকই এখানে একটা বিম্ব দেখা যাচ্ছে এই পর্দায়। তো এইটাকে আমরা বলি সৎ বিম্ব, যেখানে সত্যিকারে একটা বিম্ব ক্রিয়েট হয়, এটা চোখে দেখা যায় এবং এটা পর্দায়ও ফেলা যায়, এবং এটা অবতল এবং উত্তল লেন্সে তৈরি হয়। আরেকটা হলো অসৎ বিম্ব, যেমন তুমি একটা আয়নার সামনে তুমি দাঁড়াইছো বা একটা কিছু রাখছো, তো দেখো এখানে একটা জার আছে, এই জারটা আয়নার ভিতরে দেখা গেছে, এটা কিন্তু আয়নার ভিতরে, এটা কি বাস্তবিকে আছে দেখা যাচ্ছে? এই পিছনে তুমি আয়নার পিছনে গেলে কি এটা দেখবা? দেখা যাবে না। তার মানে যেটা আসলে বাস্তবিক উৎপন্ন হয় না, জাস্ট আয়নার ভিতরে দেখা যায়, এটাকে আমরা বলি অসৎ বিম্ব। এইটা কি পর্দায় ফেলা যাবে এই জিনিসটা? এটা পর্দায় ফেলা যায় না, কিন্তু চোখে দেখা যায়। এটা সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন করা যায়। আর বিম্বের পার্শ্ব পরিবর্তন আমরা জানি যে তুমি তোমার ডান হাত আয়নায় দেখলেই বাম হাত মনে হবে, এটাকে বলা হয় বিম্বের পার্শ্ব পরিবর্তন। এবং দর্পণ চিনার উপায়, যে কোনটা সমতল দর্পণ, কোনটা উত্তল দর্পণ বা কোনটা অবতল দর্পণ, এটা আমরা কিভাবে চিনতে পারি? এটা চিনার জন্য তুমি
আয়নার সামনে যদি একটা আঙ্গুল খাড়া করে, হ্যাঁ, আঙ্গুল যদি একদম খাড়া করে এরকম করে রাখো, তাহলে এইটা যদি বিম্ব যদি এটা সমান হয় তাহলে বুঝবা এটা সমতল। আর যদি বিম্ব ছোট হয়, যে বিম্ব হয়ে গেছে ছোট, তাহলে কি বলছিলাম এটা হলো উত্তল। আর যদি বিম্ব এটার চেয়ে বড় হয়ে যায় তাহলে সেটা হলো অবতল দর্পণ। আসো এবার দেখি যে দর্পণ বা আয়না আমরা কেন ব্যবহার করি। নর্মাল ব্যবহার হচ্ছে সমতল দর্পণটা আমরা চেহারা দেখার জন্য ইউজ করি, তাই না? যে আমাদের বাসা বাড়িতে যে আয়নাগুলো থাকে এগুলো সবই সমতল দর্পণ। এবং বলছিলাম যে সরল পেরিস্কোপ তৈরিতে এই সমতল দর্পণ ব্যবহার করা হয়, যেটা সাবমেরিনে থাকে। এরপর আছে অবতল দর্পণ। অবতল দর্পণ কি করে? বিবর্ধিত ইমেজ ক্রিয়েট করে, মানে বড় করে দেখায়। এই কারণে তোমার রূপচর্চার কাজে এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। দেখবা যে ছোট ছোট আয়না আছে, ধরলে অনেক বড় হয়ে দেখা যায়। এবং স্টিমারের সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, নব দূরবীনেও অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর আরেকটা ব্যবহার হচ্ছে যে ডাক্তাররা নাক কান গলা এগুলো পর্যবেক্ষণ করার জন্য অবতল দর্পণ ব্যবহার করে। তোমরা দেখছো যে দাঁতের ডাক্তার এরকম একটা মিরর ইউজ করে, এটা অবতল দর্পণে। আর উত্তল দর্পণ যেহেতু ইমেজকে ছোট করে, তার মানে সে অনেক বড় একটা ইমেজকে সে ছোট করে দেখাইতে পারে। এই জন্য গাড়ির যে রেয়ার ভিউ মিরর, যেগুলা রিয়ার ভিউ মিরর, এই মিরর গুলাতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এবং মোটর গাড়ির হেডলাইট বা রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা দেখবো আলোর প্রতিসরণ বা লাইট রিফ্র্যাকশন। পেন্সিল যদি একটা পানির ভিতরে প্রবেশ করাও, তো দেখবা মনে হবে যে এটা বেঁকে গেছে। এটা কিন্তু বাস্তবিক, অবাস্তব কিছু না। হ্যাঁ, দেখবা যে পেন্সিল ঢুকালে এরকম মনে হবে যে বেঁকে গেছে। এই যে বেঁকে গেছে, এটার কারণ আসলে কি? এটার কারণ হলো, দেখো এইখানে আছে কি, বায়ু, আর এই গ্লাসের ভিতরে আছে পানি। দুইটা কিন্তু দুই রকমের মাধ্যম, তাই না? আলাদা মাধ্যম। তো নর্মালি কি হয়, আমরা একটা বস্তু কখন দেখি? বস্তু থেকে যখন লাইট আমাদের চোখে এসে পড়ে তখন আমরা দেখি। তো মনে করো এটা একটা লাইট, তো এইখানে এসে যখন এখানে আসছে, যখন এটার মাধ্যমের পরিবর্তন হয় তখন এই লাইটটা কি করে বেঁকে যায়। এই যে বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলি আমরা আলোর প্রতিসরণ। যতক্ষণ এরকম ছিল ততক্ষণ আমরা এরকম দেখছি সোজা, যখন এখানে বেঁকে গেছে তখন আমরা দেখতেছি যে পেন্সিলটা বাঁকা মনে হচ্ছে। এটাই হলো আলোর প্রতিসরণ। এই জন্য যখন নৌকা চালায়, তো বৈঠাটা মনে হয় যে একটু উপরের দিকে বাঁকা দেখা যায়। তো এটা কেন ঘটে? আলোর প্রতিসরণের জন্য। তো এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নৌকার বৈঠা বাঁকা দেখা যায় আলোর কোন বৈশিষ্ট্যের কারণে, তাহলে কি হবে? আলোর প্রতিসরণের জন্য। এবং এটা আরো কিছু উদাহরণ হচ্ছে যে চাঁদ দিগন্তের কাছে বড় দেখায়, এটাও প্রতিসরণের জন্য। আকাশের তারাগুলো ঝিলমিল করে, এগুলা সব আলোর প্রতিসরণের জন্য হয়। আচ্ছা, এখন একটা জিনিস আমরা জানবো, সেটা হলো প্রতিসারাঙ্ক। প্রতিসরণাঙ্ক কি জিনিস? আমরা অলরেডি দুইটা অ্যাঙ্গেলের নাম জানি। একটা হলো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। একটা হলো আপতন কোণ, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আর একটা হলো প্রতিফলন কোণ, যেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? আর দিয়ে, তাই না? এই যে এটা হলো আর, আর এটা হলো আই। তো এই দুইটা কোণের সাইনের অনুপাত, মানে সাইন আই ডিভাইডেড বাই হলো সাইন আর। এই মানটা, এখানে যে মানটা পাওয়া যায়, এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। এই ইউটাই হচ্ছে প্রতিসরণাঙ্ক। এবং এটা লাল আলোর জন্য সবচেয়ে কম, এবং বেগুনি আলোর জন্য এই প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি। আর পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে যদি একটা মাধ্যম হয় শূন্য মাধ্যম, ভ্যাকিউম বা শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যম থেকে কোনো আলোক রশ্মি যদি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, তখন যে প্রতিসরণাঙ্কটা আমরা পাবো সেইটাকে আমরা বলি পরম প্রতিসরণাঙ্ক। তাহলে যদি প্রশ্ন থাকে যে কাচের পরম প্রতিসরণাঙ্ক 1.5 বলতে তুমি কি বুঝো, তাহলে আমরা বুঝবো যে আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে কাচের মধ্যে প্রবেশ করে, তাহলে এই যে ইউ এর ভ্যালু হবে 1.5, মানে সাইন আই বাই সাইন আর, এটার ভ্যালু হবে 1.5। আচ্ছা, এখন আমরা দেখবো একটা ক্রিটিক্যাল কোণ বা ক্রান্তি কোণ। তাহলে আমরা যেটা বললাম যে তোমার দুইটা মাধ্যম, মনে করো এটা একটা মাধ্যম, এটা এটা 2 নম্বর মাধ্যম, এটা মনে করো যে 1 নম্বর মাধ্যম। ওকে। আচ্ছা, এখন মনে করো আমি এখানে একটু বাঁকা হলো, এখানে একটা রশ্মি আসলো, এসে কি হবে বলো তো? এটা প্রতিফলিত হবে, তাই না? এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে সে প্রতিফলিত হয়ে চলে গেছে। যে এটা যদি আমি আর একটু বড় করি তাহলে কি হবে? ধরো এইখান থেকে আসছে, তাহলে সে আরো প্রতিফলিত হবে, তাই না? রেখাটা এরকম যাবে। তো এইরকম হয়তো একটা রেখা থাকবে, যে রেখাটা এখানে এসে পড়লে
এইটা এই তল ঘেঁষে যাবে, তার মানে এইখান থেকে এইটুক যেটা আমরা প্রতিফলিত কোণ বলি, এইটার মান হবে 90 ডিগ্রি। তো যে রেখার জন্য, যে কোণের জন্য এই প্রতিফলিত কোণটা 90 ডিগ্রি হয়, সেই কোণটাকে আমরা বলি ক্রান্তিক কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বোঝা গেছে? দেখো, যে রে এর জন্য এই যে তোমার প্রতিফলিত রশ্মি এটা একদম তল ঘেঁষে চলে গেছে, এই যে আপতন কোণ যেটা, এইটাকে আমরা বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটার কারণে কি হয়েছে, এই আর এর ভ্যালু হয়েছে 90 ডিগ্রি। এটাকে আমরা বলি ক্রান্তিক কোণ। এখন এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যেটা, এটা কি, এটা হচ্ছে যে ক্রান্তিক কোণ পর্যন্ত তো আমরা বুঝছি, তাই না? যে এই যে দেখো, প্রথমে সবুজ রঙের লাইটটা গেছে, সে প্রতিফলিত হয়েছে, এরপর হলুদটা গেছে, এরপর নীলটা গেছে, যখন লাল রঙের লাইনটা গেছে তখন এটা এই একদম তল ঘেঁষে গেছে, এবং এই কোণটাকে আমরা বলছি ক্রান্তিক কোণ। এখন ক্রান্তিক কোণের চাইতে বড় কোণে যদি আপতিত হয় তাহলে কি হবে, যে ক্রান্তিক কোণের চাইতে আরো বেশি, তখন কি হবে, দেখা যাবে এটা রিফ্লেক্ট করে আবার আগের মাধ্যমে ফিরে আসছে। এই যে একটা রশ্মি সে আপতন বিন্দুতে গিয়ে যদি ব্যাক করে আগের মাধ্যমে চলে আসে, তো সেই ঘটনাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন হবে, যখন এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ ক্রান্তিক কোণের চাইতে কি হবে, ক্রান্তিক কোণের চাইতে যখন বড় হবে, তখন সেটাকে আমরা বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র হচ্ছে যে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, এটা একটা শর্ত। যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, এবং আপতন কোণ, সংকট কোণ বা ক্রান্তি কোণ বা অ্যাঙ্গেল অফ, যেটাকে ক্রিটিক্যাল বলছিলাম আমরা, সেই কোণের চেয়ে বড় হতে হবে। তো আলোর প্রতিফলনের কিছু উদাহরণ আমরা দেখি, যে এই যে হীরা, এটা উজ্জ্বল দেখায়। এই উজ্জ্বল দেখায় কেন? কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। যখন আলোতে হীরাতে গিয়ে আলো পড়ে, তো হীরার কিন্তু কাটার খুব সুন্দর মাপ আছে, যত সুন্দর করে কাটতে পারবে তত বেশি আলো রিফ্লেক্ট হবে বা এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, তখন এই হীরাটা তত বেশি জ্বল করবে। আবার বৃষ্টির পরে তোমরা যদি খেয়াল করো যে পিচ ঢালা রাস্তা, এটাকে ভেজা মনে হয়, চকচকা মনে হয়, এটাও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হয়। আবার মরুভূমির মরীচিকা, এটাও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা উদাহরণ। নক্ষত্রে ঝিকিমিকি করে, এগুলো সবই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ। তো আরেকটা জিনিস যেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাজে লাগানো হয় সেটা হলো অপটিক্যাল ফাইবার। তো এখন যেহেতু আমরা অনেকেই ব্রডব্যান্ড লাইন ইউজ করি, সেই কারণে অপটিক্যাল ফাইবারের নাম আমাদের অনেক সময় কানে বাজে। যে এটা হলো সরু একটা কাচতন্তু, এটা একটা ছোট একটা কাচ থাকে, কাচতন্তু থাকে, এবং লাইট কি করে, এখান দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হতে 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 এটা দিয়ে পাস করে, আলো বহনের কাজ করা হয় এটা দিয়ে। তো এটা নর্মালি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখবা অনেক সময় আমাদের গলা দিয়ে বা নাক দিয়ে পাইপ ঢোকানো হয়, সেইখানে এই অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। এবং এখন তো বহুল ব্যবহার ব্যবহার করা হয় আমাদের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় বা সাবমেরিন কেবলে। সাবমেরিন কেবল যেটা দিয়ে আসলে এক দেশ থেকে আরেক দেশে সমুদ্রের নিচ দিয়ে আমরা ইন্টারনেটের লাইনটা পাস করি। তো যে ঘটনার কথা বলছিলাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা উদাহরণ হলো মরীচিকা। যে মরুভূমির মধ্যে অনেক সময় আমরা কি দেখি, মানে আমরা দেখি বলতে অনেক সময় আমরা টিভিতে বা ইন্টারনেটে দেখি যে মরুভূমিতে যখন মানুষ যায় অনেক সময় দেখে যে সামনে একটা পুকুরের মধ্যে দেখা যাচ্ছে পানি আছে, যেখানে একটা গাছ উল্টাভাবে দেখা যাচ্ছে, মানে ছায়া পড়ছে গাছে। এটা দেখে গিয়ে দেখে যে আসলে কিছু নাই, যেটাকে আমরা বলি মরীচিকা। তো এই মরীচিকাটা কি, এটা আসলে একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা। তো যেটা হয়, এই যে বালু, মরুভূমির যে বালু, এই বালুটা তো গরম হয়ে যায়, এই গরমের কারণে বালুর উপরি ভাগের যে বায়ুটা, এই বায়ুটা তাপমাত্রা থাকে বেশি। তো এই কারণে যেহেতু তাপমাত্রা বেশি, সেই কারণে এই বায়ুটা হয় হালকা। তো এই বায়ুটা হালকা হয় এই নিচের দিকের বালুটা। তো স্বাভাবিকভাবে এর উপরের দিকে যে তুলনামূলক কম তাপমাত্রার বায়ু থাকে সেটা একটু ভারী হয়। তো যেটা হয়, সানলাইট এখানে এসে পড়ছে, তো এই বস্তু থেকে আলো বের হইলে তো আমরা দেখতে পারবো, তাই না? তো এখান থেকে যে লাইটটা বের হয়, তো সে যে হালকা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যায়, মনে করো এখানে ঘন মাধ্যম আছে, তো এখান থেকে এই ঘন মাধ্যম থেকে যখন নিচে হালকা মাধ্যমে ঢুকলো তখন সে রিফ্লেক্ট হয়ে গেল, পরেরটাতে আরো সে রিফ্লেক্ট হবে, এরকম রিফ্লেক্ট হতে হতে দেখা যায় পূর্ণ অভ্যন্তরীণ, মানে সে আগের মাধ্যমে ব্যাক করে আমাদের চোখে এসে পড়ে। তো আমাদের চোখ তো আর এইরকম করে দেখতে পারবে না, সে যেটা দেখে তার কাছে মনে হয় যে এই লাইনটা যে আসছে, এই আলোটা যে আসছে, সেটা এই নিচের থেকে কোথাও জায়গায় আসছে, যেখানে আমরা এই গাছটার একটা উল্টা ইমেজ দেখতে পাই, উল্টা। তো উল্টা ইমেজ কোথায় হয়, পানিতে হয়, তাই না, যেখানে প্রতিফলিত হয়।
তো আমাদের কাছে মনে হয় যে এখানে মনে হয় পানি আছে, এই পানিতে একটা গাছের উল্টা ছায়া দেখা যাচ্ছে, তো যেটাকে আমরা মরীচিকা বলি। আচ্ছা চলো এবার আমরা একটু দেখি লেন্স। লেন্স আমরা চিনি তাই না, ক্যামেরার লেন্স হয়, আহ আবার আমরা চশমায় যে ব্যবহার করি সেটাও এক ধরনের লেন্স। তো লেন্স নরমালি দুই প্রকার, একটা হলো উত্তল লেন্স এবং অবতল লেন্স। তো লেন্সের একক হচ্ছে ডায়োপ্টার, এটা মনে রাখতে হবে। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার, এবং উত্তল লেন্সের ক্ষমতাকে আমরা ধরি ধনাত্মক এবং অবতল লেন্সের ক্ষমতাকে আমরা ধরি ঋণাত্মক। তো উত্তল লেন্স আগুন ধরানোর কাজে এবং আতসী কাজ হিসেবে ব্যবহার করা হয়। এই যে উত্তল লেন্স যদি তুমি কোনো খড়কুটার মধ্যে এরকম করে ধরে থাকো, তো উত্তল লেন্স যেটা করে লাইট গুলা যখন আসে এগুলাকে একটা সেন্টারের মধ্যে নিয়ে ফেলে, তো তখন দেখা যায় ওই জায়গাটা খুব বেশি উত্তপ্ত হয় এবং ওই জায়গা থেকে আগুন ধরে যায়। এটা যদি তুমি খড়কুটা না, এটা যদি তোমার কারো গায়ের উপরে ধরো, তার ওই জায়গা কিন্তু হিট হয়ে যাবে প্রচুর। এবং এটা ম্যাগনিফাই গ্লাস হিসেবে ইউজ করা হয়। এবং চশমা, ক্যামেরা, বিবর্ধক কাঁচ, অণুবীক্ষণ যন্ত্র ইত্যাদি আলোক যন্ত্রেও এই উত্তল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স ব্যবহার করা হয় নরমালি চশমায়, গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রে এবং সিনেমার যে প্রজেক্টর, সেই প্রজেক্টরের মধ্যে অবতল লেন্স ব্যবহার করা হয়। আর মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ এই দুইটা জিনিসে দুই রকমের লেন্সেরই ব্যবহার আছে। উত্তল লেন্সেরও ব্যবহার আছে এবং অবতল লেন্সেরও ব্যবহার করা হয়। তাহলে চলো দেখি যে আমরা কি কি দেখলাম, এর মধ্যে কিছু প্র্যাকটিস করি আমরা। তাহলে চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। আর পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, এটাও আলোর প্রতিসরণের জন্য। আমরা দেখি এটা কিন্তু ছিল, দেখো 12তম বিসিএস এই কোশ্চেনটা ছিল। তো সিমিলারলি তুমি যদি একটা গ্লাসের মধ্যে যদি তুমি পেন্সিল বা কোনো কাঠি ডুবাও, তাহলে এটা বাঁকা দেখা যাবে, এটাও আলোর প্রতিসরণের জন্য হয়। হীরা উজ্জ্বল দেখা কেন? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। মরীচিকায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আর অপটিক্যাল ফাইবার কি জিনিস? এটা হচ্ছে খুব সরু নমনীয় কাচতন্তু। আর সিনেমাস্কোপ প্রজেক্টর, যেটা প্রজেক্টরের মধ্যে অবতল লেন্স ব্যবহার করা হয়। চলো আরেকটা টপিক দেখি, সেটা হচ্ছে যে আলোর বিচ্ছুরণ। তো আলোর বিচ্ছুরণের জন্য আমাদের প্রথম যেটা জানা লাগবে সেটা হলো প্রিজম। আচ্ছা প্রিজম কি? প্রিজম হলো দুইটা হেলানো তল থাকে, এই যে দেখো দুইটা সমতল হেলানো তল। এইখানে যদি তুমি সূর্যের সাদা রঙের লাইট ফেলো, তাহলে সেই লাইটটা 7টা রঙে বিভক্ত হয়ে যায়, এটা হচ্ছে প্রিজম। এবং এই যে 7টা রঙে যে বিভক্ত হয়ে যায়, এই 7টা রঙে বিভক্ত হওয়ার পদ্ধতিকে বলে আলোর বিচ্ছুরণ। যে প্রিজমের সাহায্যে তুমি যদি এখানে লাইট ফেলো, সাদা রঙের লাইট, তো সাদা রঙের লাইটটা 7টা কালারে বিভক্ত হয়ে যায়, এটাই আলোর বিচ্ছুরণ। দেখো বর্ণালী, বর্ণালী যে যে 7টা রঙে বিভক্ত হয়, এই 7টা রঙের বিভক্ত হওয়াকে আমরা বলি বর্ণালী। এবং এখানে ওই 7টা রঙই থাকে, বেনিয়া সহ কলা। তো এখানে যে লাল যেটা, এটা বিচ্যুতি সবচেয়ে কম, আর বেগুনি বিচ্যুতি সবচেয়ে বেশি। এবং এই যে হলুদ যেটা, এটাকে বলা হয় মধ্যরশ্মি। তো হলুদ তো মাঝখানে নাই, তাহলে মধ্যরশ্মি কেন বলে? কারণ হচ্ছে এই যে লাল যতটুকু বিচ্যুতি হয় আর বেগুনি যতটুকু বিচ্যুতি হয়, এই দুইটার মাঝামাঝিতে আছে হলো হলুদ, মানে বিচ্যুতির মানের কারণে এটা মধ্যরশ্মি, অবস্থানের জন্য না। আর বিজ্ঞানী নিউটন এটা প্রমাণ করেন যে সাদা আলো আসলে যৌগিক আলো, এটা আসলে 7টা রঙের সমষ্টি, এই জন্য এটাকে আমরা সাদা দেখি। এটা প্রথম বিজ্ঞানী নিউটন আবিষ্কার করে। তো রংধনু, এখানে আমরা 7টা কালার দেখি। তো রংধনুতে আসলে কি হয়? রংধনু যেটা হয় যে সূর্যের আলো যখন পড়ে তখন বৃষ্টির ফোঁটা সেই প্রিজমের মতো কাজ করে। এই যে প্রিজম দেখছিলাম না আমরা, প্রিজম, এই বৃষ্টির ফোঁটাটা এই প্রিজমের মতো কাজ করে। তো সূর্যের আলো যখন পড়ে তখন সে কি হয়, এখান থেকে 7টা রঙের আলো সে পাস করে, এবং এইটা আমাদের এই যে চোখে এসে পড়ে। এই জন্য আমরা রংধনু দেখি, আমাদের কাছে মনে হয় যে 7টা কালার তৈরি হয়েছে। তো এইখানে একটা জিনিস বোঝার বিষয়, সূর্য যে পাশে থাকবে রংধনু তার বিপরীত পাশে হবে। এইখানে তোমার কাছে মনে হবে যে এইখানে রংধনু আছে বিপরীত পাশে। এই জন্য সকালে রংধনু দেখা যাবে কোন পাশে? পশ্চিম আকাশে। আর বিকালে দেখা যাবে পূর্ব আকাশে, কারণ সূর্যের উল্টা দিকে। সকালবেলা সূর্য পূর্ব দিকে থাকে, এই জন্য রংধনু থাকবে পশ্চিম দিকে। আর এই 3টা কালারকে আমরা বলি মৌলিক বর্ণ, লাল, সবুজ এবং আসমানি। এই 3টা কালার তুমি বিভিন্ন রেশিওতে মিক্স করলে সব কালার পাবা। দেখো এখানে কিন্তু সব কালার আছে, এটা লাল, এটা নীল আর এটা সবুজ। এটা হলো 3টা মৌলিক কালার। এখন এটা আস্তে আস্তে এটার সাথে নীল মিশছে, এটার সাথে লাল মিশছে, আবার লালের সাথে এখানে নীল মিশছে। দেখো সব কালার কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এই যে এখানে বেগুনি, এখানে গোলাপি, হলুদ, কমলা, তাই না? এখানে আসমানি, বিভিন্ন রঙের কালার এখানে ক্রিয়েট হয়েছে। তো এটা হলো মৌলিক বর্ণ।
তো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো যে আলোর শোষণ, প্রতিফলন ও বস্তুর বর্ণ। যে আমরা বিভিন্ন জিনিসের বিভিন্ন কালার দেখি, মনে করো একটা গোলাপ গাছ দেখতেছি পাতাগুলো সবুজ আর ফুলটা লাল, তো একই জায়গার মধ্যে আছে, কালারটা ডিফারেন্ট কেন হয়েছে? তো এটা ডিফারেন্ট হওয়ার কারণ হলো যে আলো, প্রত্যেকটা বস্তু বিভিন্ন রঙের আলো শোষণ করে, এবং যে রঙের আলোটা শোষণ করে না সেটা আমরা দেখি। যেমন বরফ, বরফ কি করে? বরফ সব রঙের আলো প্রতিফলিত করে, সে কোনোটাই শোষণ করে না। যেহেতু সব রঙের আলো প্রতিফলন করে, যখন সব রং এসে আমাদের চোখে পড়ে, তখন আমরা এটা কি দেখি? সাদা দেখি। আবার মনে করো গাছের পাতা, গাছের পাতা সব রং শোষণ করে, শুধুমাত্র সবুজটা করে না, সে সবুজটাকে রিফ্লেক্ট করে, তখন আমাদের চোখে এসে পড়ে কোন রং? শুধু সবুজ রংটা এসে পড়ে। তখন আমাদের কাছে মনে হয় যে গাছের পাতার রং আসলে সবুজ। কিন্তু তুমি যদি এটা লাল আলো করে দাও, মানে লাল আলো, তখন মনে হবে যে এটা কালো। লাল আলোতে কি হয়? এই সবুজটাও শোষিত হয়ে যায়, তখন তুমি দেখবা যে কালো, যে সব রঙই শোষিত হয়ে গেছে, এখন তুমি আর এটার মধ্যে কোনো কালার দেখবে না, তোমার কাছে মনে হবে যে এটা কালো রং। তো সিমিলার, সাদা রঙকে যদি, সাদা রঙের কোনো ফুলকে যদি তুমি নীল কাচের মধ্যে দিয়ে দেখো, তখন যেটা হবে যে এটা তো সব রঙের আলোই প্রতিফলিত করে, তো নীল কাচটা শুধুমাত্র নীল আলো ছাড়া বাকি সব আলোকে শোষণ করে নিবে। যেহেতু শুধুমাত্র নীল রঙের আলোটা সে প্রতিফলিত করবে, তখন আমাদের কাছে ওইটা মনে হবে যে এটা নীল। তো এটা হলো শোষণ, মানে আলো যে কালার গুলা শোষণ করে নেয় সেই কালার গুলো আমরা দেখি না, শুধুমাত্র যেটা প্রতিফলিত করে সেই কালারটা আমরা দেখি। আর বরফের উদাহরণ হলো, বরফ সবগুলা কালার প্রতিফলিত করে, এজন্য বরফ দেখতে হয় সাদা। আর যেটা সবগুলা শোষণ করবে, যদি এরকম হয় সব কালার শোষণ করে নেয়, তাহলে সেটা হবে কি? কালো। তাহলে বলো যে সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয়ে কয়টি বর্ণে বিভক্ত হয়? 7টি। আলো যে 7টি রঙের সমষ্টি, এটা প্রমাণ করে কোন বিজ্ঞানী? এটা আবিষ্কার করে বিজ্ঞানী নিউটন। 7টি রঙের সমন্বয়ে যদি কালো হয়, সাদা হয়, তাহলে কালো রং কি? তাহলে কালো হচ্ছে কোনোটা নাই, কোনোটা নাই দেখে কালো। রংধনু সৃষ্টি বেলায় পানির কণাগুলো প্রিজমের মতো কাজ করে, এটা 11তম বিসিএস এর কোশ্চেন ছিল। আকাশের রংধনু সৃষ্টির কারণ বৃষ্টিকণা, যেটা প্রিজমের মতো কাজ করে। পশ্চিম আকাশের রংধনু দেখা যায় কখন? সকালে না বিকেলে? সকালে, কারণ সকালে সূর্য থাকে পূর্ব দিকে, এই জন্য রংধনু দেখা যাবে পশ্চিম আকাশে। মৌলিক রং 3টা। বরফ সাদা দেখায় কারণ সে সবগুলা রং প্রতিফলিত করে, আর আলো যখন, বস্তু যখন সবগুলা আলো শোষণ করে, তখন তাকে কালো দেখায়। আরেকটা টপিক, সেটা হলো আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট। তো কোনো আলোক তরঙ্গ যখন কোনো ক্ষুদ্র কণিকার উপর পড়ে, তখন এই কণিকাগুলা আলোক তরঙ্গ বিভিন্ন দিকে পাঠায় দেয়, হ্যাঁ, বিভিন্ন দিকে করে, এটাকে আমরা বলি স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণ। তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম, তার বিক্ষেপণ তত বেশি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য যত কম, বিক্ষেপণ তত বেশি। এজন্য কাচের মধ্যে লাল রঙের আলোর দ্রুতি বেগুনি রঙের আলোর দ্রুতির প্রায় 1.8 গুণ বেশি, এবং বেগুনি আলো সবচেয়ে বেশি বাঁকে, আর লাল আলো সবচেয়ে বেশি কম বাঁকে। আর নীল আলোর বিক্ষেপণ অনেক বেশি দেখে, এটার একটা উদাহরণ হচ্ছে যে আমরা আকাশ এবং সমুদ্রকে নীল দেখায়, আর দিনের বেলায় চাঁদকে মনে হয় সাদা, কিন্তু সূর্যাস্তের পর মনে হয় হলুদ। এটা কেন হয়? কারণ আসলে চাঁদের রং তো আসলে হলুদের মতোই। তো এই হলুদ আর আকাশের যে নীল, যেটা নীল বিক্ষেপিত যে নীল রং, এই দুইটা মিক্স হয়ে দিনের বেলা আমাদের কাছে মনে হয় যে চাঁদ সাদা। কিন্তু সূর্যাস্তের পরে তো আর নীল আকাশ দেখা যায় না, এই কারণে চাঁদকে আবার তার নিজের কালারে আমরা দেখতে পাই। এবং দেখবা যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশের যে সূর্যের কাছাকাছি অংশটা একদম গাঢ় লাল হয়ে যায়, এটাও এই আলোর বিক্ষেপণের জন্য হয়। আবার যখন একজন নভোচারী সে স্পেস দেখে, স্পেস, হ্যাঁ, তো সে দেখে যে পুরাটা কালো, কারণ কি? আকাশে কোনো বায়ুমণ্ডল নাই, এজন্য কোনো কিছু বিক্ষেপিত হয় না, এই জন্য সে কালো দেখে। তো চলো কিছু দৃষ্টি সহায়ক যন্ত্র আমরা দেখি, যেগুলো আমাকে দেখায় সাহায্য করে। তো সবচেয়ে বড় দৃষ্টি সহায়ক যন্ত্র হচ্ছে আমাদের চোখ, তাই না? সবচেয়ে চোখ হচ্ছে আমাদের সবচেয়ে দেখার একটা দৃষ্টি সহায়ক যন্ত্র। তো মানুষের চোখের গঠন আর ক্যামেরার গঠন অনেকটা সেম। মানুষের লেন্সটি উৎতল বা দ্বি-উত্তল। হ্যাঁ, মানুষের যে চোখে যে লেন্স আছে, এই লেন্সটা উৎতল বা দ্বি-উত্তল লেন্স। তো দেখো রেটিনা, রেটিনা হচ্ছে আলোক সংবেদী অংশ, এবং এইখান থেকে একটা আলো গিয়ে এই রেটিনার মধ্যে যে বিম্ব ক্রিয়েট করে, ওইটাই আমরা দেখি। আর এই বিম্বটা সবসময় হয় সৎ, উল্টা এবং খর্বিত। তাহলে কি যে আমরা সবকিছু উল্টা দেখি?
যা দেখি সবকিছু উল্টা। আচ্ছা, এটা যেটা হয় রেটিনায় উল্টা হয়, কিন্তু এই রেটিনা থেকে যখন এই অপটিক্যাল নার্ভ দিয়ে এটা আমাদের ব্রেইনে যায়, তখন ব্রেইন আবার এটাকে ঠিকই সোজা করে নেয়। আচ্ছা, তো মানুষের চোখ এবং রেটিনার মধ্যবর্তী স্থানে ভিট্রিয়াস হিউমার নামক এক ধরনের জেল থাকে। আর রেটিনায় দুই ধরনের কোণ থাকে বা কোষ থাকে, একটা হলো রড আর একটা হলো কোণ। এই যে রড, রড থাকে আর কিছু কোণ থাকে। এই রডস অন্ধকারে দেখতে সাহায্য করে, আর কোণ সে দিনের আলোয় দেখতে সাহায্য করে। পেঁচা দিনে দেখতে পায় না, রাতে দেখতে পায়। কারণ কি? পেঁচার রেটিনায় রডসের সংখ্যা অনেক বেশি, কিন্তু কোণসের সংখ্যা কম, এই কারণে সে রাতে দেখে কিন্তু দিনে দেখে না। আর বিড়াল বা কুকুর এগুলোকে রাতের বেলায় যদি দেখো, দেখবে এগুলো চোখ জ্বলজ্বল করে, কারণ এদের চোখে এই টেপেটাম নামক এক ধরনের রঞ্জক থাকে। এটার কারণে এদের চোখ জ্বলজ্বল করে। কি নাম? টেপেটাম। আর কোন একটা বস্তু যখন আমরা দেখি 0.1 সেকেন্ড পর্যন্ত এটা রেশ আমাদের মাথায় থেকে যায়। আর চোখের ত্রুটি মানে চোখে কম দেখে বা বেশি দেখে, যারা চশমা পরার অভিজ্ঞতা আছে, এই জিনিসটা আমরা সবাই চিনি। ডাক্তারের কাছে গেলে আমাদের দেখায়, পড়তে বলে যায় পড়ো উপর থেকে। তো এটা কেন হয়? এটা চোখের ত্রুটির কারণে হয়। তো চোখের ত্রুটি দুই ধরনের হয়, একটা হলো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলি আমরা, আরেকটা হলো মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি। আরেকটা আছে যেটাকে আমরা বলি বিষম দৃষ্টি। সেটা হলো সে আম, সোজাসুজি এবং খাড়া এই দুইটাকে একদম স্পষ্ট ভাবে সে অ্যালাইন করতে পারে না, দেখতে পারে না। এই কারণে তার কাছে সবকিছু মনে হবে ঝাপসা ঝাপসা। হ্যাঁ, দেখো এটা হলো নর্মাল মানুষ দেখবে এরকম, আর সে এটারে এরকম ঝাপসা ঝাপসা দেখবে। এটাকে আমরা বলি বিষম দৃষ্টি। তো আরেকটা চোখের রোগ আছে চোখের ছানি। চোখের ছানিতে কি হয়? চোখের লেন্স যদি অস্বচ্ছ হয়ে যায়, এই দেখো চোখের লেন্স যেটা, এটা কি হয়েছে? অস্বচ্ছ হয়ে গেছে, এটাকে বলে চোখের ছানি। তো অপারেশন করলেই এটা ঠিক হয়ে যায়। ক্যামেরা, ক্যামেরা আর মানুষের চোখের গঠন কিন্তু একই রকম। এবং ফটোগ্রাফিক প্লেট যেটা, ওই যে আগে যেটাকে আমরা নেগেটিভ বলতাম, এখানে সিলভার হ্যালাইড বা আয়োডাইডের আবরণ থাকে। এছাড়াও আরো কিছু দৃষ্টি সহায়ক যন্ত্র, যেরকম অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ, দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ, বাইনোকুলার, এগুলো সবই দৃষ্টি সহায়ক যন্ত্র। মানে এগুলো আমাদের দেখতে সাহায্য করে। যে মাইক্রোস্কোপ দিয়ে আমরা খুব ক্ষুদ্র জিনিস দেখি, যেগুলো আমরা খালি চোখে দেখি না। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা অনেক দূরের জিনিস যেগুলো দেখি না এগুলা দেখি। বাইনোকুলার দিয়ে তুমি অনেক কিছু দেখতে পারবা দূরের। তো এগুলোকে আমরা বলি দৃষ্টি সহায়ক যন্ত্র। আচ্ছা, চোখ এবং ক্যামেরা এই দুইটা জিনিস কি করে? সৎ, উল্টো এবং খর্বিত ইমেজ বা বিম্ব ক্রিয়েট করে। আর সরল অনুবীক্ষণ যন্ত্র যেটা, সে সোজা, বিবর্ধিত এবং অসৎ বিম্ব গঠন করে। যে সরল অনুবীক্ষণ যন্ত্র এবং আতসী কাঁচ সোজা, বিবর্ধিত এবং অসৎ বিম্ব গঠন করে। জটিল অনুবীক্ষণ যন্ত্র যেটা, সেটা উল্টা ও বিবর্ধিত ইমেজ ক্রিয়েট করে। তো দেখো এই রিলেটেড কিছু কোশ্চেন আমরা দেখি, যেমন আকাশ নীল দেখায় কেন? কারণ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি, এই কারণে আমরা আকাশ এবং সমুদ্রকে নীল দেখি। মানুষের লেন্স কি উভ উত্তল বা দ্বিউত্তল? মানুষের একমাত্র আলোক সংবেদী অংশের নাম কি? রেটিনা। চোখের যে অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে, কোনটা? এই রেটিনাই আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে। আর মানুষের দর্শনাবধির স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। আর ফটোগ্রাফিক প্লেটে সিলভার আয়োডাইড এবং সিলভার ব্রোমাইডের আবরণ থাকে। আর অনুবীক্ষণ যন্ত্রে চূড়ান্ত বিম্ব কেমন হয়? অনুবীক্ষণ যন্ত্রে উল্টা ও বিবর্ধিত, তাই না? বিম্ব গঠিত হয়। তো আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ সবাইকে।